সকলকে ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার, এবং আজকে এই স্পেশাল ইভেন্টে তোমাদেরকে আমি স্পেশাল একজনের সঙ্গে কথা তার শেয়ার করব, এবং সে কিভাবে আজকে রেলের চাকরি পেল, কিভাবে তার জার্নি ছিল, সে আজকে টেকনিশিয়ান গ্রেড 1-এ কতটা পরিমাণ হার্ড লেবার দিয়ে সিলেক্টেড হয়েছে, পুরো জিনিসটা তার জার্নি পথ তোমাদের সামনে শেয়ার করব। তাহলে রেলের প্রিপারেশন হয় এইটুকু তোমরা বুঝতে পেরে গেছো এই চ্যানেলে। ঝটপট করে তুমি যদি রেলের প্রিপারেশন নিয়ে থাকো বা নেওয়ার প্রস্তুতির কথা ভেবে থাকো, এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো। অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে এই ভিডিওটাকেও লাইক করে ফেলো, তার কারণ আগামী বছর আমি 100% শিওর তুমি এখান থেকে মোটিভেটেড হয়ে চাকরি তুমি পেয়ে তুমিও এখানে এসে এরকম ভাবেই আগামী যারা রেলের অ্যাসপিরেন্ট হবে তাদেরকে মোটিভেশন দেবে। তবে তোমাদেরকে কিছু বলার আগে আমি একটা কথা বলে রাখি, যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই ভাই, প্রত্যেকে 62 91 95 4979 এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার। প্রত্যেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা জাস্ট কিচ্ছু না, এখানে কেউ ফোন করো না, ফোনে কেউ পাবে না, এখানে জাস্ট হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও। হাই লিখলে দেখবে তোমার কাছে 3টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। একটা হচ্ছে রেল, একটা হচ্ছে ব্যাংক, আর একটা হচ্ছে প্রাইভেট জব। তো তুমি যদি রেলের প্রিপারেশন নিচ্ছ, রেলের নিচের যে গ্রুপের লিঙ্কটা আছে সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। ওখানে প্রত্যেক দিন ক্লাসের লিঙ্ক, পিডিএফ, ই নিউজ পেপার, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের সঙ্গে শেয়ার করে দেওয়া হয়ে থাকে। ঠিক আছে ভাই? তো এই হলো কথা, আর বিন্দুমাত্র দেরি না করে আমি এবার রাজদীপের সঙ্গে তোমাদের ইন্ট্রোডিউস করিয়ে দিই, এবং সে কি করে আজকে এই জায়গাতে গোটা ভারতবর্ষের মধ্যে মোটে যেখানে 1000টার মতো সিট ছিল সেখানে কলকাতার মতো জোনে কি করে সিলেক্টেড হলো সেই পুরো জিনিসটা শেয়ার করবে। চলো দেখে নেওয়া যাক। তো তোমাদের আজকে মূলত একজনের সঙ্গে স্পেশালি আলাপ করাতে এই ভিডিওটা করা, যে আজকে টেকনিশিয়ান গ্রেড 1-এ সিলেক্টেড হয়েছে। এবার তোমরা খুব ভালো করেই জানো যে এই দীর্ঘ পথ চলার মাঝে প্রচুর প্রচুর অবস্ট্যাকেল আসে, যেটা প্রতি মুহূর্তে আমাদেরকে ভাবাবেগে উন্নীত করে যে আমরা পরবর্তীকালে প্রতিষ্ঠা পাবো তো, ঠিকঠাক এগোতে পারছি তো। তো মূলত আমার সঙ্গে যে রয়েছে সে কিভাবে নিজেকে ট্রেন্ড করেছে, এবং আলটিমেটলি এত দুর্ভিক্ষের মাঝেও এত বড় লেভেলের একটা পোস্ট যে সে আজকে হোল্ড করতে পারছে, তার পেছনে কারণটা কি। তো প্রথমেই তোমাকে ওয়েলকাম। তো তুমি একটু তোমার নাম এবং তোমার পরিচয় একটু বলে ফেলো। থ্যাংক ইউ স্যার। আমি রাজদীপ পাল, কলকাতা থেকে এসেছি। আমি 2014-এ মাধ্যমিক দিই, তারপর 16-এ উচ্চ মাধ্যমিক, তারপর বিটেক কমপ্লিট করি। উচ্চ মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক সায়েন্সে ছিল, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। তারপর বিটেক কমপ্লিট করি, 20-তে পাস আউট। তারপর আমি হায়ার স্টাডির জন্য ট্রাই করি, 1 বছর গ্যাপ নিয়ে গেট এক্সাম দিই, গেট ক্লিয়ার করে আইআইএসটি শিবপুর থেকে এমটেক করি। ওকে। তারপর এমটেকের পর আমি ফিল করলাম যে হায়ার স্টাডি ঠিক পারছি না। তখন আমি গভর্নমেন্ট জব ডিসাইড করলাম গভর্নমেন্ট জবের প্রিপারেশন নেব। প্রিপারেশন করতে কোথাও পড়তে গেলে ফিজ লাগবে, ওই জন্য আমি টিচিং লাইনে গেলাম একটা ডিপ্লোমা কলেজে। আচ্ছা। গেস্ট ফ্যাকাল্টি হিসেবে ছিলাম, তার সাথে গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছিলাম। তো ফাইনালি আজকে আড্ডা 247 থেকে পড়াশোনা করে আমি টেকনিশিয়ান গ্রেড 1-এ সিলেক্টেড হয়েছি। ওকে। ডিভি মেডিকেল কমপ্লিট, এবার প্যানেলের জন্য ওয়েট করছি। আচ্ছা, তো প্রথমেই মেনি মেনি কংগ্রেচুলেশন তোমাকে। তো 2020 সালে তোমার বললে যে বিটেক কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট 2020 সালে যার বিটেক কমপ্লিট হয়েছে, 2024-এ পরীক্ষা দিয়ে 2025-এ জয়েনিং, 4 বছরের মাথায়, তারপরে কি আর কোনো হায়ার স্টাডি করেছো 2024-এর পর?
না 23-এ এমটেক পাস আউট, তারপর জবে ছিলাম। তার মানে ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি কম্পিটিশনের জন্য তোমার কাছে 1 বছর ছিল। 1 বছর। 1 বছরের মাথায় আমি তোমাদেরকে বলি না যে 1 বছর ইজ সাফিসিয়েন্ট তোমাদের যে কোনো একটা এক্সাম ক্র্যাক করার জন্য, যদি সেটা প্রপার স্ট্র্যাটেজি পড়ানো যায় তো, মানে পড়া যায় তো। তো সেই হিসাবে তুমি সেইভাবে নিজেকে তৈরি করেছো এবং আজকে টেকনিশিয়ান গ্রেড 1, এর আগে আমাদের এএলপির সঙ্গে টেকনিশিয়ান হতো, কিন্তু এখন বর্তমানে টেকনিশিয়ানটা ভেঙে দিয়ে টেকনিশিয়ান গ্রেড 1 এবং গ্রেড 3 তোমাদের বার করেছে এবং তার রেসপেক্টে তুমি আজকে গ্রেড 1-এ সিলেক্টেড হয়েছো। ভেরি গুড। তো এইবার আমি এই প্রিপারেশন স্ট্র্যাটেজির মধ্যে এই 1 বছরে তো পাওয়াটা একটা বিশাল চাপের বিষয়। কিভাবে প্রিপারেশন নিয়েছো, বা স্টুডেন্টসরা ম্যাক্সিমাম সময় যে যে ভুলগুলো করে সেই ভুল থেকে আলটিমেটলি সেই ভুলগুলো আর করবে না, তুমি যে ভুলগুলো করেছো। কারণ একটা সাধারণ মানুষের সবসময় মোটিভে হওয়া উচিত যে আমার আগে পথটা চলে গেছে, সে সেই সমস্ত পথগুলোকে মানে জাস্ট ওভারলুক করে যাবে যেখানে বাধা আছে। তাহলে সেক্ষেত্রে কি কি তারা করতে পারে যার জন্য ওরা পরবর্তীকালে সামনে এনটিপিসি পরীক্ষা রয়েছে বা তারপরে আবার এএলপি বেরিয়ে গেছে, আবার টেকনিশিয়ান বেরোবে, সেগুলোতে যে কোনো একটা জব ক্র্যাক করতে পারে। একটু যদি আমাকে মানে ওদেরকে একটু বলো, সাজেস্ট করো। আমি আমি মেনলি প্রিপারেশন স্টার্ট করি 2023 থেকে। ওকে। তা কোথায় পড়া যায় আমি খুঁজছিলাম, কোথায় প্রিপারেশন নেব, কিসের প্রিপারেশন নেব। তা সবার আগে ডিসাইড করি পুলিশ। হ্যাঁ, তোমার হাইটও যথেষ্টই আছে, পুলিশ একটা ভালো অপশন। পুলিশ, এবারে পুলিশের প্রিপারেশন স্টার্ট করলাম। তখন ওয়েস্ট বেঙ্গল পুলিশের তো এক্সাম হচ্ছে না, সবাই জানে অলরেডি। তো ওদিকে দেখি রেলের ভ্যাকেন্সি বেরোচ্ছে। আর পুলিশে একটা ব্যাপার হচ্ছে, আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, হিস্ট্রি, জিওগ্রাফি, তারপরে আপনার জিকে, জিএস, এগুলোতে আমি উইক আছি একটু। আচ্ছা। ওদিকে রেলের ভ্যাকেন্সি বেরোলো, আর আমি এগুলো কোথায় পড়বো খুঁজছিলাম, নেটে সার্চ করছিলাম। অ্যালগোরিদম ওয়াইজ আড্ডা 247-এর বিভিন্ন পোস্ট দেখতে থাকি, মানে চলে আসে নেটের অ্যালগোরিদম যেভাবে কাজ করে। তো তখন আড্ডার সাবস্ক্রিপশন নিই। তারপর আমি সাবস্ক্রিপশন নিয়েছিলাম বন্দে ভারত ব্যাচের। আচ্ছা। আমার টার্গেট ছিল এনটিপিসি, ওকে, ফার্স্ট টার্গেট ছিল। তো এনটিপিসির জন্যই আমি মেনলি পড়েছি। আমি তোমার আমার লিটারালি আমার প্রচুর মেসেজ ঢোকে। হ্যাঁ, তো সেই হিসাবে তুমি আমাকে মেসেজ করেছিলে অনেক আগে, আমি দেখলাম যে মানে যখন তুমি আমাকে মানে ইয়েটা পাঠালে যে স্যার আমি অ্যাপয়েন্টমেন্টে সিলেক্ট হয়েছি, তো সেখানে তার আগেও দেখলাম যে অনেক মেসেজ আগে হয়েছে। এবং সেখানে তুমি আমাকে একটা পার্টিকুলার জিজ্ঞাসা করেছিলে যে স্যার আপনার এই দিনে ফিজিক্সের ক্লাস শেষ হয়ে গেছে, এরপরে কি ডাব্লিউপি বা ওই ওয়ার্ক পর এনার্জি ক্লাসটা কি করিয়েছেন, এরকম টাইপের কিছু একটা ওদের মেসেজ করেছিল। আমি দেখলাম আগে দিন দেখে, তারপর মানে রেকগনাইজ করতে পারলাম, আচ্ছা তোমার সঙ্গে তাহলে অনেকদিন আগেই কথাবার্তা হয়েছে। আচ্ছা, দিয়ে তারপর তো এনটিপিসি বন্দে ভারত ব্যাচের সাবস্ক্রিপশন নিই। আচ্ছা। ওখানে মানে স্যাররা যেরকম পড়ায় সেই নিয়ে তো কথা বলার জায়গাই নেই। তো আর আমি মেনলি ফলো করতাম স্যারের ক্লাস। স্যার ফিজিক্স কেমিস্ট্রি যেভাবে করায়, আমাদের শুধু ফিজিক্সটুকুই করিয়েছিলেন, এখন কেমিস্ট্রিও করাচ্ছেন। স্যার যেভাবে করান মানে কি বলবো, কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। ভীষণ হার্ডওয়ার্ক করেন, প্রত্যেক দিন নতুন নতুন নোটস নিজে হাতে বানান, ভীষণ খেটে পড়ান স্যার, একদম সত্যি কথা। সুদীপ্ত স্যার, আর আর দুজনের কথা না বললেই নয়, শুভময় স্যার, ম্যাথ, মানে নতুন করে কিচ্ছু বলার নেই। স্যার যেভাবে করান, শুভময় স্যার মানে ওই শিডিউলে ক্লাস না হলে নিজে এক্সট্রা টাইম দিয়ে ক্লাস করেন, এক্সট্রা ক্লাস নেন, প্রচুর এক্সট্রা ক্লাস নেন একদম। আর যে কোনো ডাউট যখন ইচ্ছা জিজ্ঞেস করি, স্যারেরা সুদীপ্ত স্যার হোক, শুভময় স্যার হোক, দেখে রিপ্লাই দেন। ডাউট থাকলে অবশ্যই রিপ্লাই দেন। ম্যাথের কোনো কোশ্চেনে ডাউট হয়েছে, আমি পাঠিয়েছি, দুদিন পরে আমাকে বললেন এইভাবে করো না, এইভাবে করো, হয়ে যাবে, এটা ভুল করেছে ওখানে। ডাউট থাকলে স্যাররা অবশ্যই রিপ্লাই দেন। আরেকজনের কথা বলবো, রিজনিংয়ে শুভদীপ স্যার। রিজনিংয়ে উনি যা করেন তার বাইরে কিচ্ছু আসবে না, কিচ্ছু আসবে না। তো আমি মেনলি এই 3টে ক্লাসই ফলো করতাম। আর হিস্ট্রি, জিওগ্রাফি ক্লাসও দেখতাম, মানে আমার ব্যাকগ্রাউন্ড অতটা ভালো না, আমি উইক যতটা পারতাম নিতাম, তাছাড়া জবও করতাম, অতটা হয়ে উঠতো না।
এই 3টে ক্লাসই মেইনলি ফলো করতাম। মেনলি আমাদের আমি নিজেও ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আছি, তো সেক্ষেত্রে যারা সায়েন্স নিয়ে পড়ে তাদের মূলত আমি দেখেছি খুব স্বাভাবিক বিষয়, আর্টস চাপ জায়গায় হবেই, এবং তারপর হচ্ছে বেসিক্যালি হচ্ছে সবচেয়ে টাফ লাগে আমার ক্ষেত্রেও ইংলিশ। এবার সেটা অনেকের ক্ষেত্রে নাও হতে পারে। তো ইংলিশটা আমার ক্ষেত্রে ছিল না, কারণ বিটেক এমটেক সব তো ইংলিশে। হ্যাঁ, না না, আমি ইংলিশে তো কমিউনিকেশন তো করতেই হয়, পড়াশোনা করতেই হয়। বেসিক্যালি হচ্ছে ওই ব্যাংকের এক্সাম বা এসএসসি এক্সামগুলোতে যে ইংলিশের জন্য যে আলাদা ওয়েটেজ থেকে থাকে, মানে গ্রামাটিক্যাল রুলস বলো বা যা কিছু বলো, ওইটা আমার পার্সোনালি নিজের চাপ লাগে, কারণ আমি বিটেক স্টুডেন্ট এবং সেই রেসপেক্টে আমাদের অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোর উপর যতটা ওয়েটেজ দিতে হয় এইগুলোর উপর অতটা ওয়েটেজ দিতে পারিনি। এবার সেই জন্য আমার বেসিক্যালি এই জিনিসটা হয়েছিল। তো খুব স্বাভাবিক বিষয় যে যারা সায়েন্স নিয়ে পড়েছো তাদের আর্টস শক্ত লাগবেই, যারা আর্টস নিয়ে পড়েছে তাদের সায়েন্স শক্ত লাগবেই। কম্পিটিটিভ মানেই হচ্ছে তোমাদের দুটোকে সঙ্গে নিয়ে একসঙ্গে চলতে হবে, তবে তুমি একটা জায়গা পাবে। এই জন্য অনেকের মধ্যে যেই ডাউটটা থেকে থাকে, স্যার আমি আর্টস নিয়ে পড়েছি, আমি কি চাকরি পাবো? যখন এনটিপিসি হবে তখন হাজারটা এরকম এক্সাম্পল দেখিয়ে দেবো যে আর্টস নিয়ে পড়েও আজকে সিলেক্টেড। ঠিক আছে, তো এখানে টেকনিশিয়ানের ক্ষেত্রে কি হয় যে সবসময় হয় ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হতে হবে, নয় ডিপ্লোমা হতে হবে, নয় ফিজিক্স কেমিস্ট্রি এই দুটো থাকতেই হবে, ফিজিক্স ম্যাথ থাকতেই হবে টেকনিশিয়ান গ্রেড 1টার ক্ষেত্রে। তো তুমি পসিবলি সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশনে সিলেক্ট হয়েছো। তো সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন হচ্ছে বলতে পারো টেকনিশিয়ান গ্রেড 1 এর ক্ষেত্রে সবচেয়ে টাফেস্ট একটা পোস্ট। কেন টাফেস্ট? যারা যারা আজকে ধরো আজকে টোটাল এনটিপিসির মধ্যে সবচেয়ে টাফ এক্সাম হচ্ছে এনটিপিসি। কেন? তার কারণটা হচ্ছে আজকে আর্টসের ছেলেরাও বসছে, সায়েন্সের ছেলেরাও বসছে, আবার ইঞ্জিনিয়ারিংয়ের ছেলেরাও বসছে, সেই জন্য তো টাফ হবেই। খুব স্বাভাবিক বিষয়, টেকনিশিয়ান গ্রেড 1 এর ক্ষেত্রে যারা আইটিআই করেছে বা বিটেক করেছে, আইটিআইটা মনে হয় গ্রেড 1 এ এলিজিবল না ওই গ্রেড 3 ক্ষেত্রে, হ্যাঁ। তো ওই বিটেক যারা করেছে বা তোমার হচ্ছে ওই টেকনিক্যাল সাবজেক্টগুলো নিয়ে যারা পড়াশোনা করেছে তাদের সেই পার্টগুলোর ক্ষেত্রে আলাদা আলাদা পোস্ট রয়েছে। সিগন্যাল টেলিকমিউনিকেশন হচ্ছে সেই সমস্ত পোস্টগুলো যারা কেবলমাত্র এইচএসএই যাদের শুধুমাত্র ফিজিক্স ম্যাথ ছিল, তো এরকম সংখ্যা প্রচুর। এই জন্য সিগন্যাল টেলিকমিউনিকেশন সবচেয়ে টাফেস্ট জায়গা, সেটা গ্রেড 3 ক্ষেত্রেই হোক বা গ্রেড 1 এর ক্ষেত্রেই হোক না কেন। যারা গ্রেড 3 থেকে মানে জয়েন করছে তারাই পরবর্তীকালে কিছুদিন পর প্রমোশন পেয়ে গ্রেড 1 হবে, এবং সেটাও তোমার মোটামুটি ধরে রাখো যে 3-4-5 বছর তো বটেই। তো আবার দ্বিতীয়বার কংগ্রাচুলেশন তোমাকে, কারণ টেকনিশিয়ান গ্রেড 3 তুমি না করে ডাইরেক্ট গ্রেড 1 এ পেয়েছো, মানে এখানেই তুমি 3-4 বছরের এক্সপেরিয়েন্স এবং স্যালারি ইনক্রিমেন্ট বলো সব কিছুকে তুমি এগিয়ে গেছো। আজকে তোমার বয়স 26। ভাই আমি তোমাদেরকে বলে দিচ্ছি, 26 বছরে ইন্ডিয়ান রেলওয়েতে চাকরি পাওয়া, যখন সে রিটায়ার করবে চিন্তা ভাবনার বাইরে যে তার প্রমোশন কোথায় গিয়ে ঠেকবে, তার স্যালারি স্ট্রাকচার কোথায় গিয়ে ঠেকবে। আজকে এ নিজে সিলেক্টেড হয়েছে, শুধুমাত্র নিজে যে সিকিউর হয়েছে এরকম ব্যাপারটা নয়, তার টোটাল ফ্যামিলি সিকিউর হয়ে গেছে। কারণ যারা আজকে সিলেক্টেড হচ্ছে পরবর্তীকালে আমি আবার ডাকবো, যাতে মানে তোমাকে আমি আবারও ডাকবো, কারণ আস্তে আস্তে তুমি তো মানে এক্সপিরিয়েন্স তোমার হবে, চাকরি করবে, চাকরি করতে করতে বিভিন্ন প্রতিবন্ধকতার মানে অবস্টাকেল তোমার সামনে আসবেই, কি কি চাকরিতে ফেস করছো সেটাও তুমি বলতে পারবে। তো সেই জন্য আমি অবশ্যই তোমার এক্সপিরিয়েন্সের দিক থেকে অবশ্যই ডাকবো আবার। তো কারা কারা পরবর্তীকালে চাকরিরত অবস্থাতে টেকনিশিয়ান গ্রেড 1 এ মানে কর্মজীবন কিরকম হয়ে থাকে সেটা চাও, অতি অবশ্যই কমেন্টে জানিও। সেই অবস্থায় তো আমি মানে পরবর্তীকালে রিকোয়েস্ট করবোই যাতে নিজের যে মূল্যবান সময় আছে সেই মূল্যবান সময়টুকু করে তারপর যখন ডাকবেন চলে আসবো। ব্যাপারটা হচ্ছে না, দেখো স্টুডেন্ট লাইফ আলাদা, কাজের লাইফ আলাদা। এবার কাজ যখন করবে তখন তোমার হচ্ছে, যদিও তোমার কলকাতাতে পোস্টিং, কলকাতায় তুমি জব পেয়েছো, তো চলে আসতে পারবে যে কোনো সময়, মানে মোটামুটি কাজ থেকে ফাঁকা পেলে। কিন্তু যারা বাইরে পোস্টিং রয়েছে তাদের আসাটা খুবই চাপ হয়ে যায়, সেই জন্য একটু সমস্যার বিষয়, সমস্যা কিছু নেই। আচ্ছা, এবার আমি তোমাদেরকে মানে একটা জিনিস জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে যেখান থেকে আমরা সরে গেলাম, মানে আমরা কমিউনিকেশন করছিলাম হয়তো তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে, তো সেখানে কি কি ভুল তুমি 1 বছরে করেছো, মানে এই 1 বছরের মধ্যে তোমার নিশ্চয়ই অ্যাজ সেরকম ভুল করোনি, কারণ মানে মানুষ ভুল করবে, তারপর সেখান থেকে শিখবে, তারপর আবার পরবর্তীকালে অ্যাপ্লাই করবে। তোমার কাছে একটাই অপরচুনিটি এসছে এবং সেই অপরচুনিটিটাকে জাস্ট নিজের জান প্রাণ লড়িয়ে দিয়েছো,
চাকরিটা পেয়ে গেছো। তো এবার সামনে যে এনটিপিসি পরীক্ষা আছে, যেটা হয়তো পসিবলি জুন মাসে হওয়ার পসিবিলিটি রয়েছে, তো সেক্ষেত্রে এনটিপিসি ছাত্রছাত্রীরা বা যারা পরবর্তীকালে রেলের টেকনিশিয়ান পরীক্ষা দেবে পরের বছরের জন্য, তারা কি করবে বা তাদের কি করা উচিত, যদি একটু ওদেরকে সাজেস্ট করে দাও। ভুল তো সবাই করে, ভুল আমিও করেছি। আমি করতাম কি, রিভিশন করতাম না রেকর্ডেড ভিডিওগুলো। আর আমি করতাম কি, মানে আমার তো সায়েন্সের বেসিক ক্লিয়ার আছে, ভিডিওগুলো 1.5x 2x এ দিয়ে দেখে যেতাম, দেখে খাতায় নোটস বানিয়ে নিতাম, আর রিভিশন করতাম না। কয়েকটা চ্যাপ্টার পরে যখন মক টেস্ট দিতে যাই, দেখি প্রথমে যেটা পড়েছিলাম ভুলে গেছি, তারপরে আবার মক টেস্ট দিচ্ছি, তারপরে যেটা পড়েছিলাম ভুলে গেছি, 2 সপ্তাহ আগে যেটা পড়েছিলাম ভুলে গেছি। এটা আমি ভুল করেছিলাম। তো আমি যারা এখন প্রিপারেশন নিচ্ছে তাদের সাজেস্ট করব, রিভিশনটা যেন কন্টিনিউ করে, 1 সপ্তাহ পর একবার, সেটাই 2 সপ্তাহ পর একবার, তারপরে 1 মাস পর একবার, এইভাবে রিভিশনের একটা শিডিউল বানিয়ে নেয় নিজের নতুন পড়ার টাইমের সাথে সাথে। একদম, নতুন পড়া কম হোক কিন্তু রিভিশনটা যেন থাকে, তাহলে যেটা হয়ে আছে সেটা মানে কমবে না। একদম একদম। মানে ব্যাপারটা হচ্ছে আমাদের হিউম্যান সাইকোলজি এটাই। একটা জিনিস আমি এদেরকে বলেছিলাম, মানে পড়ানোর মাঝখানে মুখ করে বলেছিলাম, যে আগেকার দিনে যখন ওরা সিরিয়াল বেশি পছন্দ করতো, এখন তো মোবাইলে এসে গেছে, রিলস ফিলস দেখে, সিরিয়ালে এক একটা ক্যারেক্টার এরা জীবনের নাম বলে না। কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আজকে যে পার্টিকুলারলি যদি বলি যে পানিপথের মানে সেকেন্ড ওয়ার, সেখানে মানে সেনাপতির নামটা কি সেটা ভুলে যাবে। তাহলে আজকে সিরিয়ালে ক্যারেক্টারের নাম ভুলে যাচ্ছে, ভুলতে পারছে না, কিন্তু এখানে এটা ভুলে যাচ্ছে। তার পেছনে কারণটা হচ্ছে কি, তুমি সিরিয়ালটা প্রত্যেকদিন দেখছো, তার নামটা বারবার করে তোমার চোখের সামনে আসছে, তোমার মনে হচ্ছে যে আচ্ছা এই নামের এই ক্যারেক্টারটা রয়েছে, তাহলে এই ক্যারেক্টার রিলেটেড যদি পরবর্তীকালে প্রশ্ন বা পড়ার মাঝখানে যদি ওই নামটা চলে আসে, তাহলে সেটার সঙ্গে তুমি রিলেট করে দিতে পারবে। তো আমি ওই জন্য বলি পড়াশোনাটাকে রিলেট করে পড়ো আর বারবার রিভিশনটা দাও। দেখবো তোমাদেরকে আমি একটা ভিডিও করে দিয়েছিলাম সিপিএম নীতি বলে। সিপিএম মানে কি, ফার্স্ট হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার, যেটা তুমি বিভিন্ন জায়গাতে করে দিতেই পারো, কনসেপ্ট ক্লিয়ার করে দিতেই হবে। সেকেন্ডই হচ্ছে তোমার গিয়ে পি, পি মানে হচ্ছে পিওয়াইকিউ প্র্যাকটিস, প্র্যাকটিস না করলে কিচ্ছু হবে না, এবং রিভিশনটাই হচ্ছে সেই প্র্যাকটিসের জায়গা। আর এম মানে হচ্ছে মক টেস্ট। তো অবশ্যই রিভিশন হচ্ছে সবার প্রথম জায়গা, যেটা ম্যাক্সিমাম ছেলেরা ভুল করছো তোমরা, যে আমি পড়িয়ে চলে যাচ্ছি বা যে কোনো স্যার পড়িয়ে চলে যাচ্ছে, তুমি যেখান থেকে পড়ো সেখান থেকে পড়ে চলে যাচ্ছ, তারপর তুমি সেটাকে রিভিশন দিচ্ছ না। যদি তুমি সেই রিভিশনটা না দাও তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আর বাকি যদি একটা বলি যে রিভিশনের ক্ষেত্রে মক টেস্ট তুমি কিরকম দিতে? মক টেস্ট আমি এটাতেও আমি ভুল করেছি। পড়া হয়ে গেল, কয়েকটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল, একসাথে মক টেস্ট দিতাম সবগুলোর। এটাও করা যাবে না। যখন যেই চ্যাপ্টারটা পড়া হচ্ছে সেই চ্যাপ্টারটার মক টেস্ট, সেকশনাল টেস্ট বা সাবজেক্ট টেস্ট সাথে সাথে দিয়ে দিতে হবে। একদম, ওটা কমপ্লিট করার পরেই। আমি ফেলে রাখতাম, পরে দিতাম, এটা করা যাবে না। পরে দিতে গিয়ে দেখছি ওগুলো ভুলে গেছে, হচ্ছে না, তখন সাথে সাথে। ব্যাপারটা হচ্ছে কি, ওই ওই সেই একই জিনিসই, মানে যখন আমরা পড়াশোনা করছি একবার জিনিসটা দেখে নিলাম, ওই জিনিসটা যদি কোয়েশ্চেন আকারে দেখে নিই তখন আমার দুবার মাথার মধ্যে চলে এলো, এবং তার জন্যই সেটা একটা রিভিশন টাইপেরই জিনিসটা হয়ে গেল। পরীক্ষাতে এই টাইপের কোয়েশ্চেন আসবে, আমি এটা অ্যাটেন্ড করে দিতে পারবো। তো সেই জন্য মক টেস্ট তোমাদের ওই জন্যই বলি যে 100% সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়ার পর কখনো মক টেস্ট দিও না, তার আগে থেকেই তোমাকে দিতে হবে। মোটামুটি অ্যাভারেজ যখন ধরো তোমার সিলেবাস 30 থেকে 35% বা 40% কমপ্লিট হয়ে গেছে, তখন থেকে মক টেস্ট দেওয়া শুরু করে দাও, কারণ জীবনে সিলেবাস কমপ্লিটিভে শেষ হয় না। মানে তুমি আজকে সিলেক্টেড হয়ে গেছো, বা আমি আজকে যেখানে পড়াচ্ছি আমি কখনোই বলতে পারি না আমি সর্বজ্ঞানী, আমি আইনস্টাইন হয়ে গেছি, বা কেউই কিছু বলতে পারে না যে আমি সব জেনে গেছি। ঠিক আছে, আজকে যা কিছুই করছি শুধুমাত্র প্র্যাকটিস, ডেডিকেশন, এবং তার জন্য কিছু স্মার্ট ওয়ার্ক। আজকে যারা সেই স্মার্ট ওয়ার্কটা করছে যেমন তুমি করেছো, তার জন্য আজকে সিলেক্টেড, সোজা হিসাব। আচ্ছা, এইবার আরেকটা কথা বলবো, মিস্টেক নিয়ে। আমরা মক টেস্ট দেওয়ার সময় যেগুলো ভুল করি, ক্যালকুলেশনে ভুল হচ্ছে, ইউনিটে ভুল হচ্ছে, ফর্মুলা পুট করতে ভুল হচ্ছে, ভুল হতেই পারে। এবারে একটা মিস্টেক বুক বানালে ভালো হয়। মিস্টেক বুকে পয়েন্ট ওয়াইজ লিখবো কি ভুল হচ্ছে, যে যেমন ইউনিট বসাতে ভুল করলাম, লিখে রাখলাম ইউনিট বসাতে ভুল হয়েছে এত তারিখে, ফর্মুলায় ভুল হয়েছে,
লিখলাম ফর্মুলায় ভুল করেছি অমুক তারিখে। এবারে রিভিশনের সাথে সাথে মিস্টেক বুকটাকেও রিভাইজ করব। একদম। যদি দেখি 2 দিনের মিস্টেক আমার কমন হয়েছে, ওই একবার মিস্টেক হয়ে গেছে সেটা আবার এসছে মিস্টেক বুকে, তাহলে বুঝবো আমি সিরিয়াস নই। একদম, নিঃসন্দেহে। মানে সোজা কথায় হচ্ছে পড়াশুনো তো রিভিশন দিতেই হবে, তার সাথে হচ্ছে এমসিকিউ রিভিশন দিতে হবে। একটা টোটাল যদি তোমার কাছে একটা এমসিকিউ বুক থেকে থাকে, সেখানে যদি 100টা কোশ্চেন থেকে থাকে, তুমি দেখবে 75 থেকে 80টা কোশ্চেন পাচ্ছ, 20টা কোশ্চেন পাচ্ছ না। সেই 20টা কোশ্চেন খাতার মধ্যে নোট করে রাখো। একটা নির্দিষ্ট টাইম অন্তর অন্তর যখন তুমি পড়াশোনাগুলোকে রিভিশন দিচ্ছ, ঠিক তেমনি ভাবে ওই 20টা কোশ্চেনও রিভিশন দেবে। করতে 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 যখন ওই রিভিশনটা তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে, তখন দেখবে ওই টাইপের যা কিছুই কোশ্চেন আসছে না কেন তুমি আরামসে করে দিতে পারছো। তো এই মক টেস্টের এই একটা ফান্ডা অবশ্যই, যেটা তুমি বললে, এটা অনেকেই ভুল করে থাকে। আমি বলছিলাম কি ভুল করছি, যেমন ফর্মুলায় ভুল বা ইউনিট কনভার্সনে ভুল, এক্স্যাক্টলি এই জিনিসটা একদম কি মানে ভুল করছি। পার্টিকুলারলি ধরো আমরা ফিজিক্সের ধরো একটা খাতা করলাম, সেই আমি কথার কথা 15টা আমার চ্যাপ্টার রয়েছে, 15টা চ্যাপ্টারের হিসাবে আমি মক টেস্ট হিসাবে আলাদা আলাদা করে সেগমেন্ট করে রাখলাম, যে ইউনিটের জন্য 2 পাতা ছেড়ে রাখলাম, কাইনেমেটিক্সের জন্য 2 পাতা ছেড়ে রাখলাম, এরকম করে রেখে দিলাম। এবার পার্টিকুলারলি আমি ডে 1-এ আমি একটা মক টেস্ট দিলাম, সেই মক টেস্টে আমি কথার কথা আলো থেকে আমার 2টো ভুল হয়েছে, সেটা আমি আলোর জায়গাতে লিখে রাখলাম। একদম 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 এই প্রসেসটা একটা দারুণ প্রসেস, যেটা তোমরাও ফলো করো। আমি এই জন্যই দেখেছি যাতে এই টাইপের জিনিসপত্র, এই টাইপের টিপসগুলো তুমি নিয়ে নিজের লাইফে এক্সপেরিমেন্ট করো, এবং 100% শিওর আজকে যদি মানে পেতে পারে, তুমিও পেতে পারো। আগামী যখন বছর তোমার রেজাল্ট বেরোবে, তুমিও আজকে ক্যামেরার পিছনে নয়, ক্যামেরার সামনে দাঁড়িয়ে, আমার পাশে দাঁড়িয়ে, তুমিও কিন্তু এরকম এক্সাম্পল ভবিষ্যৎ প্রজন্ম যারা রেলের চাকরি করবে তাদেরকে দিতে পারবে। একদমই তাই। তো এটা একটা খুব সুন্দর জিনিস বললে, এটা পরবর্তীকালে যারা মানে রেলের অ্যাসপিরেন্ট যারা রয়েছে তারা কিন্তু অবশ্যই এটা ফলো করবে, ঠিক আছে? এটা মানে মাস্ট। তাহলে মধ্য কথা আমাদের এটাই দাঁড়ালো যে আমাদের পড়াশোনার মাঝখানে সর্বদাই প্রিপারেশনের জায়গাতে 1 রিভিশন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, 2 হচ্ছে মক টেস্ট দেওয়া এবং সেটাকে নির্দিষ্ট জায়গায় লিখে রেখে তার প্রপার রিভিশন দেওয়া, এটা মেন জায়গা। অনেকে আমাকে এএলপি পরীক্ষা দিয়ে এসে বলেছিল যে পরীক্ষার সময় নাকি পরীক্ষা দিতে দিতে সময়টা কি করে চলে গেল সেটা মানে বুঝতেই পারলো না। তো এই জিনিসটা কি তোমার হয়েছিল, বা মক টেস্ট দেওয়ার সময় কি হয়েছিল? পরীক্ষার সময় তো হয়নি নিশ্চয়ই। টেকনিশিয়ান গ্রেড 1 এক্সাম আমি অলরেডি 15 মিনিট আগে শেষ করেছি। ঠিক আছে, এইটাই ব্যাপার। মানে এই যে মক টেস্ট, এই মক টেস্টের গুরুত্ব যে কতটা, এইটা তুমি এখান থেকে বুঝতে পারবে যে টেকনিশিয়ান গ্রেড 1 এর মতো পরীক্ষাতে যেখানে এই লেভেলের কোয়েশ্চেন এসছে সেটাকে 15 মিনিট আগে শেষ করেছে, মানে সে আগে থেকে বুঝেই গেছে যে এখান থেকে এই জিনিসপত্র কোয়েশ্চেন আসবে, তার রেসপেক্টে প্রপার প্র্যাকটিস হয়েও গেছে এবং সেই অনুযায়ী সে আজকে অ্যাপ্লাইও করেছে। এক্সামের সময় একটা কথা আমি বলবো, কোন কোশ্চেন অ্যাটেম্প্ট করতে হবে এটা বোঝার থেকেও বেশি দরকার কোন কোশ্চেন আমাকে ছাড়তে হবে। 100 তো পাবো না, আমি ভালো করেই জানি। নিঃসন্দেহে আমাকে পেতে হবে 60, 70, 80, যে এক্সামে যেরকম এনটিপিসি হলে 80, এরকম আমাকে 80 পেতে হবে। কোনটা ছাড়তে হবে সেটা বুঝতে হবে দেখার সাথে সাথেই। আমাকে মানে আমার মাধ্যমে যদি এদেরকে একটু বলো যে তুমি কোয়েশ্চেনগুলোকে কিভাবে অ্যাটেন্ড করতে, কারণ মক টেস্ট দেওয়ারও তো একটা প্যাটার্ন আছে, যে আমি যেগুলো পাচ্ছি সেগুলোকে আগে করে দেবো, কেউ কেউ করে হচ্ছে প্রথম থেকে সে সলভ করতে করতে যায়, কোনটা বেটার অ্যাপ্রোচ একটু যদি ওদেরকে শেয়ার করো। এবার এক একজনের স্যার এক একটা অ্যাপ্রোচ হয়। আমার অ্যাপ্রোচ সবার ফিট নাও করতে পারে, অন্য কারোর অ্যাপ্রোচও ফলো করতে পারে। একদম একদম। এবারে আমার অ্যাপ্রোচটা অবশ্যই বলছি। হ্যাঁ বলো, একটু বলো, মানে যদি আমি করতাম কি, কোশ্চেনকে 3টে ক্যাটাগরিতে ভাগ করতাম, পুরো কোশ্চেনটাকে একবার দেখে নিয়ে। এক হচ্ছে চোখে দেখার সাথে সাথেই পেরে যাব, দেখার সাথে সাথেই। 2 হচ্ছে পারবো কিন্তু ক্যালকুলেট করতে হবে। 3 হচ্ছে পারবোই না। একদম 3টে ক্যাটাগরিতে পুরো কোশ্চেনগুলোকে ভাগ করতাম। তো এবারে 3বার আমি পুরো কোশ্চেন গো থ্রু করতাম। প্রথমবার গো থ্রু করে যেগুলো চোখের দেখায় হয়ে যাচ্ছে সেগুলো করে বেরিয়ে যেতাম, আর দেখার সিন নেই।
একদম লাস্টে টাইম পেলে তখন আবার রিভাইজ করব, টাইম না পেলে ওকে। তারপরের রাউন্ডে যেগুলো ক্যালকুলেট করতে হবে কিন্তু পারবো সেগুলো করে যেতাম, ওগুলো প্রথমবার করার সময় মার্ক ফর রিভিউ করে যেতাম। এই গেল দ্বিতীয় রাউন্ড। তারপরে টাইম থাকলে রিভিশন, আর তার সাথে যেগুলো একদমই পারবো না, যদি গেস ওয়ার্ক করতে হয়, কি করে গেস ওয়ার্ক করে না মার্কস পাওয়া যায় স্যার বলেছেন অলরেডি, তো যদি গেস ওয়ার্ক করতে হয় বা যেগুলো করেছি সেগুলো রিভিশন দিতে হয় লাস্টে টাইম পেলে, তখন সেটা। এই 3টে রাউন্ডে আমি পুরো কোশ্চেনটাকে গো থ্রু করতাম। এবারে আমার স্ট্র্যাটেজি ফলো করতে হবে তার কোনো মানে নেই, এক একজনের এক এক রকম স্ট্র্যাটেজি হয়। অনেকে এটাও করে পুরো কোশ্চেনটা একবারে শেষ করে, সেটাও অনেকে সাকসেস পেয়েছে সেটা করেও। আমি আমারটা বললাম। তো বেসিক্যালি আমি তোমাদেরকে এটাই বলতে চাই যে প্রত্যেকের আলাদা আলাদা স্ট্র্যাটেজি রয়েছে, সেটা তুমি এমসিকিউ প্র্যাকটিসের মাধ্যমে বুঝে যাবে যে স্ট্র্যাটেজিটা কোন স্ট্র্যাটেজি তোমার জন্য ফিট করছে। হ্যাঁ। একদম। তো এখানে বেসিক্যালি তুমি এমসিকিউ যখন দেবে তখন বেসিক্যালি তুমি দুটো জিনিস একটু মানে ফলো করার চেষ্টা করো। টাইম ক্যালকুলেটিভ তখনই হয়ে যায় যখন তোমার ওই মানে একটা অনেকে না ইগোতে নিয়ে নেয়। পরীক্ষাটা ইগোর জায়গা নয়, ইগোটা হচ্ছে তুমি চাকরি পাবে কিনা, এটা তোমার ইগোর জায়গা। পরীক্ষাটা হচ্ছে তোমাকে পরীক্ষাটা ক্র্যাক করতে হবে। ইগো কিরকম করে নিয়ে নেয়, আমি পাচ্ছি না, এটা হতে পারে নাকি, এটা হতে পারে নাকি, এই কোশ্চেনটা আমি পাচ্ছি না, একদম এটা পারতেই হবে আমাকে। তো এটা কোনো ব্যাপার নয়, তুমি না পারতেই পারো, হিট অফ দ্য মাইন্ডে তখন তোমার মাথায় আসছে না, মার্ক ফর রিভিউ বলে একটা অপশন আছে, দেখবে ওটা মানে বেগুনি কালারে হয়ে যায়, তো সেটা করে বেরিয়ে চলে যাও, পরবর্তীকালে ওটাকে দেখো দেখো সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। তো কখনো কখনো আমাদের মাথা স্টাক হয়ে যায়, সেই স্টাক যখন হয়ে যাচ্ছে সেই মতো অবস্থায় তুমি একটু জাস্ট বেরিয়ে গিয়ে অন্যান্যগুলোকে সলভ করে নিয়ে তারপর ব্যাক করে ফিরে আসো, দেখো সব কিছু হয়ে যাবে। বাকি মক টেস্ট দিতে তোমরা সেটাকে দেখতেই পাবে। এবার আমি একটু সমস্ত কিছু হয়ে যাওয়ার পর ওদের রাউন্ড ফাউন্ড সব হয়ে গেল, দুটো জিনিস আমি একটু জিজ্ঞেস করে নিই। এক, মেডিকেলের সময় কিরকম কি তুমি ফেস করেছো বা কিরকম কি হয়েছে যদি একটু বলো ওদেরকে। মেডিকেল তো নর্মাল, কোনো ভয়ের কিচ্ছু নেই, পুরো নর্মাল, পুরো ক্যাজুয়াল যেরকম হয়। ফার্স্টে আপনার এক্স-রে হলো, ওকে, তারপরে চোখ পাওয়ার দেখলো, মাইনাস প্লাস দুটোই। টেকনিশিয়ান গ্রেড 1-এ পাওয়ার থাকলে অসুবিধা নেইও। কালার ব্লাইন্ডনেস আছে নাকি সেটা ওখানে বিভিন্ন রঙের আলো পাশাপাশি এক জায়গায় জ্বালিয়ে রেখে দেখলো। তারপরে চোখে একটা কি বলে ড্রপ হয়, অ্যাড্রিনালিন ড্রপ না কি, ওটা দিল, দিয়ে চোখে লেজার লাইট ফেলে ভালো করে দেখলো লেসিক সার্জারি করিয়েছে নাকি। একদম তাই, আমি এটাই আগের দিন বলছিলাম, যদি কেউ লেসিক সার্জারি করায় তাহলে সে কোনোভাবেই পাবে না। একদমই তাই। মানে লেসিক সার্জারি কি ব্যাপারটা হয়ে থাকে যে তোমার চোখে পাওয়ার রয়েছে, তুমি ওই সার্জারির মাধ্যমে তুমি জিনিসটাকে পরবর্তীকালে চশমা ছাড়াই তুমি সেটাকে দেখতে পাবে। ওরা তো বলছে চশমা অ্যালাউড। একদম। এবার এএলপির ক্ষেত্রে অনেকে কি করে থাকে, লেসিক করে নিয়ে তারপর পরীক্ষাতে যায়, করলে ধরা পড়ে যাবে, একদমই। কারণ ওই যে ড্রপটা দিচ্ছে, ওই ড্রপের মাধ্যমে, ড্রপটা দেওয়ার পর কিছু ফিলিংস হয়েছিল যে চোখটা বন্ধ, মানে কিছু ড্রপটা দেওয়ার পরে কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না, বিশেষ করে কাছের জিনিস একদম দেখতে পাচ্ছিলাম না, পুরো ঝাপসা। মানে আমি ওলাই করে বাড়ি ফিরেছি ওই দিন, বাসে করে যেতে পারিনি। আচ্ছা, কিছু এরকম ব্লার হয়ে যাচ্ছিল, মানে পুরোপুরি ব্লার। তারপর ওর মধ্যে ওরা এক্সপেরিমেন্ট করে দেখে নিল, হ্যাঁ আলো ফেলছিল, আমি তাকাতে পাচ্ছিলাম না রীতিমতো, মানে আমার জোর করে মাথা তুলে বলছে ঠিক করে বসো, ঠিক করে বসো, এরকম। আচ্ছা, মানে ওই ড্রপের ফাংশনই হচ্ছে তোমার যদি লেসিক সার্জারি হয়ে থাকে, চোখটাকে ফার্স্টে ব্লার করে দিল, ওইখানে ধরা পড়ে যাবে, যদি পড়বেই, মানে সেখানে তুমি কিন্তু বাঁচতে পারবে না। তো এইটা একটা বিষয়, যারা এএলপি প্রিপারেশন নিচ্ছে তাদের ক্ষেত্রে। যারা এনটিপিসি প্রিপারেশন নিচ্ছে তোমাদের চশমা থাকলেও কিছু যায় আসে না, এটা একটা জাস্ট মানে টেকনিশিয়ান লেসিক হলে আটকাবে। হ্যাঁ অবশ্যই, লেসিক হলে আটকাবে, লেসিক হলে থাকলে অসুবিধা নেই। তো লেসিক কেউ কিন্তু করতে যেও না যদি তোমার টার্গেট হয়ে থাকে তোমার গিয়ে মানে রেলে জব পাওয়া, ঠিক আছে? আচ্ছা, তারপর বাকি তারপরে ফিটনেস দেখলো, ব্যাস কমপ্লিট। মানে একদিনই কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি? দুদিন যেতে হয়েছে। মানে প্রথম দিনে কি শুধুমাত্র চোখ নাকি? চোখ আর হ্যাঁ বিপি দেখেছে। আর আরেকটা কথা বলছি, যাদের বয়স 30 পেরিয়ে গেছে তাদের ইসিজি হচ্ছে আর ব্লাড সুগার দেখছে, যাদের বয়স 30 হয়নি তাদের ব্লাড সুগার ইসিজি দেখছে না। আচ্ছা, এটা একটা মানে জানার বিষয়। তো 30 যাদের পেরিয়ে গেছে তোমাদের মধ্যে যারা রয়েছে, এনটিপিসি পরীক্ষা দিলে ক্ষেত্রেও কিন্তু তোমাকে এই দুটো করতে হবে, যেহেতু 26-এ পেয়ে গেছে তাদের দরকারই হয়নি। তার মানে যারা
ওই এসিজি বা মানে ব্লাড প্রেশার যারা দেখছে তাদেরকে আবার একদিন নতুন করে যেতে হচ্ছে, মানে তাদের 3 দিন করে, মানে 30 তোমার যদি পেরিয়ে গিয়ে থাকে তাহলে তোমার 3 দিন মেডিকেল হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, জাস্ট সেগুলো নর্মাল থাকলেই হবে, আর বাকি তো দুদিনে বাকি জিনিসপত্রগুলো হয়েই যাচ্ছে। আর যাদের ব্লাড প্রেশার খুব হাই বা খুব লো তাদেরকে মানে ওরা বলছে ভয়ের কিছু নেই, খাওয়া দাওয়া করে এসো, হাঁটাচলা করে এসো, বা অমুক দিন এসো, এরকম বলছে। মানে এরকম কোনো ব্যাপার আছে যে মানে হবে না সেরকম না, ব্লাড প্রেশার ওরাই মানে অভয় দিচ্ছে যে তোমরা এসো, খাওয়া দাওয়া করে এসো, টেনশন ফ্রি হয়ে এসো, ব্লাড প্রেশারটা নর্মাল দেখাতে হবে, তোমরা চিন্তার কিচ্ছু নেই, টেনশন ফ্রি হয়ে এসো, মানে প্রচন্ড কোঅপারেটিভ, প্রচন্ড। বেশ 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 বেশ। নরমাল রেঞ্জে থাকলে তো কিছু হচ্ছেই না, যদি খুব বেশি বা খুব লো হয়ে যায় তখন বলছে টেনশন ফ্রি হয়ে থাকো। কারণ ওদেরও একটা চাকরি এটাই, তো ওদেরকেও দেখাতে হবে যে ভাই এটা নর্মাল, আমি নর্মাল এমপ্লয়িকে আজকে রেলেকে দিয়ে দিলাম, তো সেই হিসাবে কোনো সমস্যা কিছু নেই। তো চাকরি নিয়ে কোনো মানে চাকরির মেডিকেলে তোমাদের যাদের যাদের মানে মনের মধ্যে ভয় ছিল, আশা করি কথা বলে বুঝতে পারলে যে কিছু মেডিকেল ভয় কিছু না। আচ্ছা বেশ। মেডিকেলে কতদিন পর ডিভি হলো? আগে ডিভি তারপর মেডিকেল। আচ্ছা আগে ডিভি হয়ে গেছে। ডিভির দিনকেই মেডিকেলের একটা রিসিপ্ট দিয়েছিল, আচ্ছা ওইখানে চলে যাবে তোমরা। আমাদের 4টা হাসপাতাল বলছিল, সেন্ট্রাল এশিয়ার হাসপাতাল, আচ্ছা, আর বিআর সিং, টালিগঞ্জে একটা আছে, আচ্ছা ওই বাঙ্গুর বোধহয়, ওরকম কিছু একটা হবে, বাঙ্গুর, আর কাঁচরাপাড়ার একটা আছে। এই 4 জায়গায় মেইনলি ফেলেছিল গ্রুপ ওয়াইজ, এতজন ওখানে এতজন ওখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আগে ডিভি কমপ্লিট সাকসেসফুল হয়ে গেলেই তাদেরকে মেডিকেলে স্লিপ দিচ্ছিল। আচ্ছা, আর ডিভির ক্ষেত্রে কি হয়েছে? ডিভি তো প্রথমে গেলাম, ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করালো, আধার কার্ড ম্যাচ করালো, তারপরে একটা ফর্ম দিল, ফর্মটা ফিল আপ করতে দিল। ফর্মে আপনার ছিল আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি 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 পাস করেছি, তারপরে আপনার যেদিন এক্সাম দিয়েছিলাম ওই দিনকে একটা হ্যান্ড রাইটিং ছিল, বোর্ড থেকে দেখে দেখে লিখেছি। আচ্ছা, ওই লেখাটা ওদের কাছে ছিল, আমার অ্যাডমিট কার্ডের আরেকটা কপি, ওটা দেখে দেখে একটা পেজে লিখতে দিল। বললাম হয়ে গেছে ম্যাম, হয়ে গেছে স্যার। তারপরে ওরা বললো এগুলোর সাথে যা যা ডকুমেন্টস আনতে বলেছিলাম, লিস্টে যা যা ছিল, ওই ডকুমেন্টসগুলো 2 সেট করে নাও, নিয়ে ফাইল করো, ফাইল করে পাশের রুমে চলে যাও। তো ওরাই গুছিয়ে দিল, দেখে পাশের রুমে চলে গেলাম, ওখানে ওয়েট করছি। 8 জন ছিলেন ওই আরআরবি কলকাতার অফিসে, 8 জন ছিলেন, এক একজনের কমপ্লিট হলে এক একজন করে ডেকে নিচ্ছিলেন। ওকে। তো ডকুমেন্ট ঠিক থাকলে কোনো অসুবিধাই হচ্ছে না, সব হয়ে যাচ্ছে। এবারে ওবিসির ক্ষেত্রে একটা কথা বলছি, যারা ওবিসি ইডব্লিউএস যারা আছে তাদেরও এই প্রবলেমটা হতে পারে। আমি নিজে ওবিসি, আমি জানি। হয়েছে কি, যখন আমরা ফিল করেছিলাম ফর্ম, ওই মুহূর্তে বা ওই দিনকে ভ্যালিড ওবিসি সার্টিফিকেট থাকতে হবে, এখন থাকুক বা না থাকুক। এখন যদি নাও থাকে নিয়ে যাওয়ার জন্য টাইম দেবে, কিন্তু যেই দিনকে আমি অ্যাপ্লাই করেছি ওই দিনকে ওবিসি সার্টিফিকেট ভ্যালিড থাকতে হবে। সেটা রেলের ফরম্যাট নাও হতে পারে, যে কোনো ফরম্যাট হতে পারে, কিন্তু ওই দিনকে ওবিসি সার্টিফিকেট ভ্যালিড থাকতেই হবে। আর ওবিসিটা কি সেন্ট্রাল নাকি স্টেট হলেও হবে? স্টেট হলেও হবে, কিন্তু ওই দিনকে ভ্যালিড থাকতে হবে। ওরা মেনলি চাইছে যে যেই দিনকে তুমি অ্যাপ্লাই করেছো সেই দিনকে তুমি কিসের বেসিসে অ্যাপ্লাই করলে সেটা আমাকে দেখাও। ওকে, তার জন্য মিনিমাম কিছু একটা লাগবে, স্টেট হলেও হবে কিন্তু ওই দিনকে ভ্যালিড থাকতে হবে। একজন এরকমও ছিল, আমি দেখেছি, নন বেঙ্গলি, কলকাতা জন্য এসে এক্সাম দিয়েছে। ওর 3 মাসের গ্যাপ, যেই দিনকে ও অ্যাপ্লাই করেছে ওই দিনকে ওর ভ্যালিড ছিল না, 2 মাস আগে শেষ হয়েছে, 2 মাস পরে আবার রিনিউ করেছে, ওই 2-3 মাসের গ্যাপ হয়ে আছে ওই জায়গাটা, ওকে অ্যালাউ করেনি। তবে ওর সুবিধা হয়েছিল কি, ও জেনারেলের কাট অফও ক্লিয়ার করেছিল, ওকে জেনারেল হিসাবে নিয়েছে। বুঝলাম। আরেকজন আছে যে জেনারেলের কাট অফ ক্লিয়ার করেনি, ওই দিনকের ভ্যালিড ওবিসি সার্টিফিকেট ছিল না, তাকে যতদূর জানি নেয়নি। পরে কোনো কথা হয়েছে কিনা জানি না, ওই দিনকে বললো তোমার হবে না, তোমাকে নিতে পারবো না। তাহলে মেইন ব্যাপারটা হচ্ছে, আমি কথার কথা ধরে নিলাম আজকে হচ্ছে মানে 1 মে, রেকর্ডটা করছি 1 মেতে, তো
তো 1 মেতে আমি টেকনিশিয়ান গ্রেড 1 বা রেলের যে কোনো পরীক্ষার ফর্ম ফিল আপ করছি। 1 মেতেই আমার ওবিসি সার্টিফিকেট একটা ভ্যালিডেট থাকা দরকার, সেটা ওবিসি হোক, ইডব্লিউএস হোক, এসসি এসটি হোক, যাই হোক না কেন। এসসি এসটিটা অসুবিধা হচ্ছে না, হ্যাঁ, কারণ ওদের পুরনো হলেও চলে, কারণ ওরা তো কোনো মানে ওই ইনকাম সার্টিফিকেটটা ম্যাটার করে না ওদের কাছে। ওবিসি আর ইডব্লিউএস টা হলেও হতে পারে, ওবিসিটা আমি জানি, ইডব্লিউএস টা প্রবাবলি এরকম কনসেপ্ট। ওকে, তাহলে সেক্ষেত্রে যখনই তুমি ফর্ম ফিল আপ করছো না কেন, সেটা তোমার স্টেট হোক বা সেন্ট্রাল, তোমার ভ্যালিড একটা সার্টিফিকেট থাকাটা মাস্ট। অ্যাকচুয়ালি নিয়ম অনুযায়ী রেলের ফরম্যাটেই করতে হবে, কিন্তু ওরা তাও অ্যালাউ করছে। ওরা জাস্ট বলছে ওই দিনকে তুমি কিসের বেসিসে অ্যাপ্লাই করলে সেটা আমাকে দেখাও। নিয়ম হচ্ছে আসলে ওটা, কিন্তু অ্যালাউ করছে। এবার একটা কথা জিজ্ঞেস করি আমি এখানে, স্টেট হিসাবে তো যে কটা ওবিসি নতুন এনলিস্ট হয়েছিল, না ওরা হবে না। তাহলে মোদ্দা কথা হচ্ছে সেন্ট্রাল সার্টিফিকেটই লাগছে হিসাব অনুযায়ী। না, ধরুন আমি পাল, আমি যদি স্টেট সার্টিফিকেট অ্যাপ্লাই করি হবে, কিন্তু কেউ আছে যারা আপনার সেন্ট্রাল লিস্টে নেই, তারা যদি স্টেট সার্টিফিকেট নিয়ে যায় তাদের হবে না। তার মানে সোজা কথাই হচ্ছে যে সেন্ট্রাল লিস্টে থাকা হ্যাঁ ওবিসি যদি হয়, তাহলে সেক্ষেত্রে তোমার স্টেট সার্টিফিকেট থাকুক বা সেন্ট্রাল সার্টিফিকেট থাকুক অ্যালাউ করছে। কিন্তু কোনো কোনো জায়গায় নাও করতে পারে, কারণ আমার অনেক ছাত্রছাত্রী রয়েছে যাদের আবার অ্যালাউ করেনি। তো সেই জন্য আমি সবসময় বলি তোমাদেরকে সেন্ট্রাল গভর্নমেন্টে যখন পরীক্ষা দিচ্ছ তখন সেন্ট্রাল সার্টিফিকেটটা বাধ্য থাকবে অবশ্যই। আর মানে আরেকটি জিনিস আমি জিজ্ঞেস করি যে 1 মেতে যদি আজকে পরীক্ষা হয়, মানে ফর্ম ফিল আপ করছি, তো 1 মেতেই আমি মানে ভ্যালিডেট যে ওবিসি সার্টিফিকেট আছে সেটা স্টেট হোক বা সেন্ট্রাল, আমি তার ভিত্তিতে ফর্ম ফিল আপ করে দিলাম। কেউ 2024 এর 2nd মেতে সার্টিফিকেট ইস্যু করেছে, 1 মে 2025 এ তার সার্টিফিকেটটা ভ্যালিড থাকছে, সে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু যে 30 এপ্রিল 2024 এর সার্টিফিকেট ইস্যু করেছে, তার সার্টিফিকেটটা ভ্যালিড থাকছে না, একদম সে ওটার বেসিসে অ্যাপ্লাই করতে পারবে না। ওকে, এটা একটা বড়সড় শিক্ষণীয় বিষয়, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। ডিভির সময় যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে তখন কি সেন্ট্রাল সার্টিফিকেট নিয়ে যেতে হচ্ছে? অবশ্যই। তার মানে তুমি পরীক্ষায় ফর্ম ফিল আপ যখন করছো তখন তোমার সেন্ট্রাল বা স্টেট যে সার্টিফিকেট থাকুক যেটা ভ্যালিডেট সার্টিফিকেট হতে হবে। ওরা মেনলি যখন অ্যাপ্লাই করেছিলাম তখন কিসের বেসিসে অ্যাপ্লাই করেছিলাম সেটাকেই মেনলি গুরুত্ব দিচ্ছে। ওকে, যদি তখন না থাকে রেলের ফরম্যাটে, পরে রেলের ফরম্যাটে বানিয়ে নিয়ে যাচ্ছে সেটা আলাদা কথা, তখন কিসের বেসিসে অ্যাপ্লাই করেছে সেটাকেই গুরুত্ব দিচ্ছে বেশি। বুঝে গেছে। তার মানে ব্যাপারটা হচ্ছে ধরো আজকে তোমার ফর্ম ফিল আপ তুমি করছো, তো সেই রেসপেক্টে তোমার এখন বর্তমানে স্টেট সার্টিফিকেট হোক বা সেন্ট্রাল ভ্যালিড যেন সার্টিফিকেট থাকে, তার উপর বেস করে তুমি ফর্ম ফিল আপটা করছো। তুমি যদি তোমার সেই সার্টিফিকেটটা ভ্যালিডই নেই, তুমি নিজের মতো করে ফর্ম ফিল আপ করে দিলে, পরবর্তীতে যদি জেনারেল কাট অফ ক্লিয়ার করো তবে তুমি চাকরি পাবে, নাহলে পাবে না। সোজা হিসাব হচ্ছে এটাই। পরবর্তীকালে তুমি সেন্ট্রাল সার্টিফিকেট বার করে তুমি ডিভির সময় নিয়ে যাও, ঠিক আছে, বাট যাই থাকুক না কেন তখন ইনস্ট্যান্ট যেন ভ্যালিড সার্টিফিকেট থাকে, এটা হচ্ছে মোদ্দা কথা। ঠিক আছে, তো যাদের এই সমস্ত রিলেটেড প্রবলেম ছিল, ডিভি রিলেটেড কি হয় কি না হয়, সেন্ট্রাল লাগবে নাকি স্টেট লাগবে, তো আশা করি পুরো জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। জেনুইন ডকুমেন্ট থাকলে ভয়ের কিচ্ছু নেই। বেশ, অতি উত্তম কথা। তো তোমাদের মোটামুটি ভাবে আশা করি পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে যে ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে যে মানে তোমার ডকুমেন্ট যাই থাকুক না কেন, আশা করি তোমার কোনো সমস্যা কিছু হবে না যদি তোমার প্রপার ডকুমেন্ট ঠিকঠাক থাকে। তো কারণ এরকম অনেকেই আছে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টে কোনো প্রবলেমই হবে না যে তুমি ভুলভালভাবে চাকরি পেয়ে গেছো অন্য কাউ, মানে তোমার না হচ্ছে আরেকজনের, পরীক্ষা দিয়েছো আরেকভাবে, মানে এখন তো ক্লোন তৈরি করে নেওয়া যাচ্ছে, তো সেই হিসাবে অনেকে পরীক্ষা দিয়ে দিতে পারছে, তো সেই রেসপেক্টে ডিভির সময় তুমি আটকে যাবেই। তো এরকম কোনো গল্প নেই যেটা স্টেট গভর্নমেন্টে হয়ে থাকে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টে হবে। তো একদম নিশ্চিন্তে নির্দ্বিধায় পরীক্ষা দাও। লাস্ট 8-7 থেকে তোমাকে কিরকম ভাবে হেল্প হয়েছে বা কি তোমার উন্নতির ক্ষেত্রে আমরা কাজ লিখতে পেরেছি সেটুকু একটু যদি বলো। 8-247 নিয়ে নতুন করে কি বলবো, তো শুরু থেকেই আমি 8-247কেই ফলো করেছি এবং বন্দে ভারত ব্যাচের তো আমি সুদীপ্ত স্যার, শুভময় স্যার আর শুভদীপ স্যারকে ভীষণভাবে ফলো করতাম। আর
বাকি যারা হিস্ট্রি, জিওগ্রাফি, জিকে, জিএস নেন তাদেরকেও ফলো করতাম। এনারা যা করান তার বাইরে কিচ্ছু আসবে না এক্সামে, এটুকু বলতে পারি। প্রিভিয়াস ইয়ার ঘেটে মানে যত রকম কোশ্চেন হতে পারে, সুদীপ্ত স্যারকে তো আমি দেখেছি পুরো প্রিভিয়াস ইয়ার ঘেটে মানে কি বলে সার্জারি করে সব মানে ডিটেলস দিয়ে কি আসতে পারে, কি এসছে, অমুক বছর এটা এসছে, এর পরের বছর এটা রিলেটেড কি আসতে পারে সেগুলো পর্যন্ত করান। এরকম ভাবে সব স্যারেরা ম্যামেরা করান। তো আড্ডা 247 নিয়ে নতুন করে কিছু বলার নেই। তো বন্দে ভারত ব্যাচ আছে, গ্রুপ ডির আলাদা ব্যাচ আছে, তারপরে বিভিন্ন ব্যাচ আছে। যার যেটা টার্গেট সেই অনুযায়ী ব্যাচ নিয়ে নাও। ব্যাচ যদি পারচেস নাও করতে পারে, ইউটিউবে এনারা যা কন্টেন্ট দেন সেটাও কম কিছু নয়। যদি ইউটিউবে প্রত্যেকদিন ফলো করো তাতেও অনেক ইমপ্রুভমেন্ট হবে। ইউটিউবেও মনে হয় আপনারা টেস্ট নেন, মক টেস্ট। একদম মানে আমাদের তো ওই মানে আমার 11টা-15 ক্লাস থাকে, বাকি মানে অনেক ক্লাস নেন 4টের সময়, পসিবলি 4টের সময়। আর তারপর হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে থাকে সকাল 9:30টার সময়। তো তোমাদের অনবরত লেগেই আছে। তো তোমরা কোনোরকম কোনো অড়ির হওয়ার কারণ নেই। যারা যারা যেখান থেকে প্রিপারেশন নাও না কেন, আজকে যদি তুমি এই বিল গেটস একটা কথা বলে গেছো না, তুমি আজকে চাকরি না পাও বা চাকরি পাও, তুমি ধনী বাড়িতে জন্মগ্রহণ করো বা গরিব বাড়িতে জন্মগ্রহণ করো, ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে এটাই যে তুমি যখন মৃত্যুবরণ করছো তখন তুমি কতটা সাকসেসফুল। এইটা তোমার সারা জীবন রয়ে যাবে। তোমার একটা চাকরি তোমার গোটা ফ্যামিলিকে সিকিউর করবে। আজকে এরকম নয় যে হঠাৎ করে বসের তোমাকে ভালো লাগলো না, আমাকে চাকরি থেকে ছাড়িয়ে দিয়ে দিল। এটাই হচ্ছে মানে ইন্ডিয়ান রেলওয়ে শুধু নয়, গোটা যে কোনো সরকারি চাকরির মাহাত্ম্য। এবং আবার তোমাকে বলি, মেনি মেনি কংগ্রেচুলেশন। এবং তোমার আগামী জীবনে যা যা তুমি করবে কর্মজীবনে, অনেক বড় হও, অনেক সফল হও। এবং আমি এক্সপেক্ট করব যে আরও অনেক ভালো জায়গায় তুমি এগো। এইটুকু স্টুডেন্টদের সামনে তোমাকে আমি জাস্ট রিকোয়েস্ট করছি, কারণ এখন তুমি আমার ছাত্র নাও, এখন তুমি একজন রেলওয়ে এমপ্লয়ি। যখন যা কিছু পরিস্থিতি আসুক না কেন, তুমি একদম যেভাবে প্রিপারেশনের স্টেজে তুমি একদম ডেডিকেটেড ওইটা করেছিলে, সেরকমভাবেই আমাদের দেশের জন্য একজন আদর্শ নাগরিক হিসাবে, একজন আদর্শ রেলের কর্মী হিসাবে নিজের দেশের যে কাজ সেটাকে মানে এগিয়ে নিয়ে যাবে। আর তোমার কর্মজীবনে যদি কোনো রকম কোনো ডাউট থেকে থাকে, এদের সঙ্গে শেয়ার করার থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে যখন ডাকবো, সময় যদি থাকে, একটা এরকম বলবেন না মানে যাই মানে কর্মজীবনে এরকম থাকে জীবনটা, মানে কর্মজীবনে যখন তুমি সময়টা পাবে তখন সেই মতো অবস্থাতে একবার চলে এসো, যাতে এরাও একটু মনোবল পায়। কারণ জীবনে আমি একটা জিনিস অবজার্ভ করেছি যে আজকে যখন তুমি সাকসেসফুল হচ্ছ না, এই ভাইটা আজকে সাকসেসফুল হয়েছে, এই ভাইটা কি জানো, তোমাদের মতো যে 100টা ছেলে এই ভিডিওটা দেখে আজকে চাকরি পাবে, তাদের জীবন গড়ে দিল। মানে একটা সিলেকশন 100টা পরিবার বাঁচিয়ে দিল। কারণ তুমি কোনো না কোনো জায়গা থেকে মোটিভেশন নিয়ে তুমি পড়াশোনাটা শুরু করো। সেই মোটিভেশনটা হচ্ছে এটা। আজকে কেউ যদি তুমি হেরে যাও, তোমাদের মধ্যে কেউ যদি হেরে যাও যে আলটিমেটলি সিলেকশন পেতে পারে, তুমি সেই 100 জনকে হারিয়ে দিচ্ছ। তাই নিজের বেস্ট দিয়ে প্রিপারেশন নাও, নিজের জান লাগিয়ে দাও। আগামী পরীক্ষা হবে তোমারই। অল দ্য বেস্ট। দেখা হচ্ছে নেক্সট সেশনে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এবং তোমাকেও অনেক অনেক থ্যাংক ইউ এবং অনেক অভিনন্দন। থ্যাংক ইউ স্যার। তো ভাই কি মনে হচ্ছে, রাজদীপের মতো তোমরাও পারবে তো? তাহলে বিন্দুমাত্র দেরি না করে অতি অবশ্যই নিজের প্রিপারেশনটাকে সঠিকভাবে নাও। এবং তোমরা এইরকম সঠিকভাবে গাইডেন্স আমাদের মারফতও নিতে পারো, যেমন করে রাজদীপ নিয়েছে। তো এই হচ্ছে সেই ব্যাচ, যে ব্যাচের মাধ্যমে তুমি
রেলের যে কোনো পরীক্ষা দাও, সেটা গ্রুপ ডি হোক বা এনটিপিসি বা আরপিএফ বা এএলপি বা টেকনিশিয়ান, সমস্ত কিছুই এই একটা জায়গাতে কভার হয়ে যাবে আরআরবি বন্দে ভারত ব্যাচে। ঠিক আছে, ব্যাচটা কবে শুরু হচ্ছে? 5 মে থেকে। ব্যাচের মধ্যে কি থাকছে? 445 ঘন্টার বেশি লাইভ ক্লাস, প্রত্যেকটা লাইভ ক্লাসের থাকবে রেকর্ডেড ভিডিও, তার সঙ্গে থাকছে 407 খানা মক টেস্ট, এছাড়া 117 খানা ইবুক, এছাড়াও 99 খানা হ্যান্ড রিটেন নোটস, 158 খানা ভিডিও কোর্স অলরেডি আপলোড করে দেওয়া থাকবে। এছাড়া দুটো হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছে যাবে, একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বই আর একটা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিসের বই। যেমন করে তুমি শুনলে যে কতটা ইম্পর্টেন্ট জিনিস এই জিনিসগুলো পরীক্ষার পাস করার ক্ষেত্রে। আর দুটো ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে এই ফাউন্ডেশন ব্যাচের সঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে। এক, এনটিপিসি গ্যালোপিন ব্যাচ। যাদের সামনে এনটিপিসি পরীক্ষা রয়েছে অতি অবশ্যই আমি বলবো এই ব্যাচটাকে পারচেস করে নিয়ে এনটিপিসি গ্যালোপিন ব্যাচের ক্লাসগুলো করে নাও। সিবিটি 1 এই 50 ঘন্টা ক্লাসে কি করে ক্র্যাক করবে পুরোপুরি বলে দেওয়া আছে, এবং এইটা করলে তোমাকে আর কোনো দিকে তাকাবার দরকার নেই, সিবিটি 1 ক্লিয়ার হয়েই যাবে। 2, দেওয়া আছে স্মার্ট স্টাডি ব্যাচ। এই স্মার্ট স্টাডি ব্যাচটা হচ্ছে কি ব্যাচ, যে তুমি কি করে নিজের কনসেন্ট্রেশনটাকে বাড়াতে পারবে একটা নির্দিষ্ট এফোর্টের মাধ্যমে। কারণ তুমি মানে পড়াশোনা করতে গিয়ে তুমি দেখবে যে পড়াশোনা তুমি 1 ঘন্টা করছো, তার মাঝখানে তুমি অলরেডি 12-13 বার ফোন ইউজ করে ফেলেছো। 10 মিনিট পরেই তোমার ফোন হাত দিতে ইউজ করছে, মানে ফোন হাত দিয়ে বিভিন্ন রকম রিলস দেখতে ইচ্ছা করছে, এবং রিলস যখন দেখতে শুরু করো দেখবে কখন 1 ঘন্টা চলে গেছে তুমি যাও না। তো এটাই হচ্ছে ব্যাপার, তুমি কি করে তুমি সেই টেকনিকটাকে ফলো করে আজকে সিলেকশন পাবে, সেই রহস্য দিয়ে দেওয়া আছে এই স্মার্ট স্টাডি ব্যাচে, এবং এই জন্য আজকে এত সিলেকশন আমাদের। ঠিক আছে, তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এই যে স্মার্ট স্টাডি ব্যাচের তোমার হচ্ছে কিছু রিভিউ, যেখানে পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছে যে অনেক ধন্যবাদ আপনাকে, সঠিক রাস্তায় কি করে হাঁটতে হয় সেটা আপনি শিখিয়ে দিয়েছেন। পেড ব্যাচে ভর্তি হয়ে আমি জীবনে একটা ভালো কাজ করেছি নিজের জন্য। এরকম করে প্রচুর প্রচুর রিভিউ তোমরা দেখতে পাবে এই ব্যাচের রয়েছে। ঠিক আছে, তো যাই হোক, আমি আর নয় এগুলো ডিটেলসে নাই বা গেলাম, কারণ তুমি অলরেডি সিলেকশন মেন কথা বলে সেটাই আলটিমেটলি তোমাদের সামনে প্রকাশ করলাম আমি। তো কি করে ব্যাচে ভর্তি হবে তার প্রসেসটা তোমাকে একটু বলে দিই শর্ট করে। সবার প্রথম আড্ডা 247 অ্যাপটাকে নিজের ফোনে ইনস্টল করে ফেলো। প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে লেখো আড্ডা 247। ত্রিভুজাকৃতি যে এই লাল কালারের যে লোগোওয়ালা যে অ্যাপটা দেখতে পাচ্ছ, সেই অ্যাপটাকে ইনস্টল করে ফেলো। ইনস্টল করা হয়ে যাওয়ার পর নিজের ফোন নাম্বার দাও লগ ইন করার জন্য, ফোনে যেই ওটিপি আসবে সেই ওটিপিটাকে পুট করে দাও, গল্প শেষ। এইবার তোমাকে সিলেক্ট ইউর এক্সাম ক্যাটাগরি চুজ করতে বলবে। কখনোই গভর্নমেন্ট জব এক্সাম সিলেক্ট করবে না, স্টেট এক্সাম সিলেক্ট করবে। স্টেট এক্সামের পাশে যে এই যে অ্যারো চিহ্নটা আছে, এই অ্যারো চিহ্নটায় ক্লিক করবে। এই অ্যারো চিহ্নটায় ক্লিক করে তুমি দেখতে পাবে 3 নম্বর অপশনে ওয়েস্ট বেঙ্গল রয়েছে। তো অতি অবশ্যই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল তোমাকে মাস্ট সিলেক্ট করতেই হবে। যখন দেখবে আড্ডা রিপোর্টসের নিচে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। যদি দেখো যে ওয়েস্ট বেঙ্গল তোমার হচ্ছে না দেখিয়ে তোমাকে রেলওয়ে দেখাচ্ছে বা অন্য কিছু দেখাচ্ছে, তাহলে অতি অবশ্যই এখানে তুমি আবার অ্যারো চিহ্নটায় ক্লিক করে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে। ঠিক আছে, তো এবারে নিচে স্টোর অপশনে চলে আসো। স্টোর অপশনে ক্লিক করে তুমি দেখতে হবে এখানে লাইভ ক্লাস। এই লাইভ ক্লাসে ক্লিক করলে সবার প্রথম দেখতে হবে আরআরবি বন্দে ভারত ব্যাচ, যেটা 5 মে থেকে শুরু হচ্ছে। কমপ্লিট ফাউন্ডেশন ব্যাচ, যা করলে তোমার আর কোনো কিছু দেখার দরকার নেই, না কোনো ব্যাচ কেনার প্রয়োজনীয়তা আছে, না কোনো বই কেনার প্রয়োজনীয়তা আছে। এই একটা ব্যাচেই পুরোপুরি কভার হয়ে যাবে। এবং বলে রাখি, এই ব্যাচে তুমি যে অ্যামাউন্টে জয়েন করবে সেই অ্যামাউন্টটা সম্পূর্ণ ফ্রি রিফান্ডও করে দেওয়া হবে। রাজদীপ কিন্তু তার রিফান্ডও পেয়ে গেছে। ঠিক আছে ভাই, তো আলটিমেটলি এইভাবে তোমাদের কিন্তু সমস্ত প্রসেস একদম স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। তো যখনই এখানে ক্লিক করবে দেখবে এরকম একটা জায়গা চলে এসছে। এখানে দেখবে যে তোমার দাম দেখাচ্ছে 2399 টাকা, বাট এই অ্যামাউন্ট তোমার পড়বে না। এর পাশে মোর অফার বলে একটা অপশন আছে, তোমার দামটা কমাবে কি করে সেটা বলে দিচ্ছি। মোর অফারে ক্লিক করে তুমি এরকম একটা জায়গা আসবে যেখানে তোমাকে অ্যাভেলেবল অফারে লিখতে হবে বড় হাতের Y 785, ক্যাপিটাল Y 785, মাঝখানে কোনো গ্যাপ নেই। এই কোডটা লিখে পাশের অ্যাপ্লাই বাটনটায় ক্লিক করে দাও, নীল কালারে বক্সের মধ্যে থাকা অ্যাপ্লাই বাটনটাতে। কখনোই নিচের গুলোতে ক্লিক করবে না। যখন দেখবে Y785 কুপন কোড অ্যাপ্লাইড এবং ইউজ করেন হয়ে গেছে, তখন তোমার দাম দেখাচ্ছে 2309 টাকা।
এবার তুমি কিচ্ছু না, বাই নাও অপশনে ক্লিক করো, দিয়ে তোমার টোটাল অ্যাড্রেস দাও, অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করে দাও, দিয়ে তুমি জাস্ট এখানে আই কনফার্ম করে দাও যদি তুমি অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে থাকো। এটা হচ্ছে একটা অ্যালার্ট মেসেজ, এটা কোনো রকম কোনো ঘাবড়াবার কারণ নেই, দুটো তোমার বই বাড়িতে পৌঁছানোর জন্য তোমার অ্যাড্রেসটা নেওয়া হচ্ছে। হয়ে গেল। দিয়ে তোমার যে মেথডের সুবিধা, তুমি যদি গুগল পে ফোন পে করতে চাও, ইউপিআই, পেটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যেটার মাধ্যমে খুব সুবিধা সেটার মাধ্যমে পেমেন্ট করে দাও, ব্যাচ কেনা কমপ্লিট। যেই ব্যাচ কেনা কমপ্লিট হয়ে যাবে দেখবে তোমার কাছে কংগ্রেচুলেশন মেসেজ চলে এসেছে, তুমি অ্যাপটা পুরো বন্ধ করে দাও, আবার তুমি নতুন করে রিওপেন করো, রিওপেন করে মাই কন্টেন্টে ক্লিক করো। মাই কন্টেন্টে ক্লিক করে তুমি দেখতে হবে তোমাকে তিনটে ব্যাচ দেখাচ্ছে, এক আরআরবি বন্দে ভারত ব্যাচ, দুই এনটিপিসি গ্যালোপিন ব্যাচ, এই ব্যাচটা তোমার ফ্রিতে অ্যাড হয়ে গেছে, তিন স্মার্ট স্টাডি ব্যাচ, যেটাও তোমার ফ্রিতে অ্যাড হয়ে গেছে। এবার 5 তারিখ থেকে তোমাদের ব্যাচ শুরু। 5 তারিখে আগে তুমি অতি অবশ্যই দেখবে তোমাদের ভিডিও কোর্সের মধ্যে প্রচুর কিছু তোমাদের ভিডিও দিয়ে দেওয়া আছে, যেমন তোমাকে দেখালাম এখানে টোটাল এখানে 158খানা ভিডিও দেওয়া আছে, এগুলোকে দেখে অলরেডি এখন থেকে পড়া শুরু করে দাও, এবং তারপরে যখন ক্লাস শুরু হবে তখন তুমি সেগুলোকে দেখতেই পাবে। ঠিক আছে ভাই, এই হলো টোটাল প্রসিডিওর। যত তাড়াতাড়ি পারো সম্ভব তত তাড়াতাড়ি ঝটপট করে কি করবে, এই Y785 এই কুপন কোডটা ইউজ করে ঝটপট করে নিয়ে নাও, তাহলে হাইয়েস্ট ডিসকাউন্টেড প্রাইসে এই ব্যাচটা পারচেস করে নিতে পারবে। রাজদীপের মতো তুমিও হবে সিলেক্টেড ক্যান্ডিডেট, এবং অতি অবশ্যই সিলেকশনের পর তুমি যে অ্যামাউন্ট আজকে জয়েন করছো অর্থাৎ 2309 টাকা সম্পূর্ণ তোমাকে ফিজ রিফান্ডও করে দেওয়া হবে। ঠিক আছে, তো আগামী যারা আমার প্রিয় ছাত্রছাত্রীরা রেলের অ্যাসপিরেন্ট হতে চলেছো তাদের জন্য অত্যন্ত শুভকামনা, নিজের বেস্ট ডে ট্রাই করো, তোমার সফলতা তোমার সামনে আসবেই। অল দ্য বেস্ট।